সবজিপাতি সব কাটা হয়ে গেছে। এবার সবজিপাতি ধোবো, ধুয়ে রান্নাটা বসিয়ে দেবো। কড়াইটা মেজে নিই, রোজ রোজ না খাওয়া হচ্ছে না, এরকমভাবে হলে হয় না। শুভ সকাল বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই সুস্থ আছো, ভালো আছো, আর যে যেখানে আছো ঈশ্বরের কৃপায় নিরাপদে আছো। আজকের ব্লগটা শুরু করছি অনেকটা বেলা থেকে। এখন বাজে পুরো 11:40, আর আজকে হচ্ছে 20শে আগস্ট আর মঙ্গলবার। তরকারি পাতি মানে সবজিপাতি সব কাটা হয়ে গেছে। এবার সবজিপাতি ধোবো, ধুয়ে রান্নাটা বসিয়ে দেবো। তো এবার সেই ফাঁকে মনে হলো আসি, এইখানে এই কড়াইটা একটুখানি মেজে নিই। যেমন মাজি, কড়াইটা মেজে নিই, রোজ রোজ না খাওয়া হচ্ছে না, এরকমভাবে হলে হয় না, শরীর খারাপ হয়ে যাবে আমার, মানে হয়ে যাবে কেন, হয়ে যাচ্ছে। তাই জন্য একটু রসা একটা ঝোল করে নিয়ে খাই, বেশি কিছু ব্যাপার নয়। তো চলো কাজ শুরু করে দিই। তোমাদের সঙ্গে যতটুকু কাজ করতে পারবো সেটুকু শেয়ার করবো। আজকাল তো সেরকমভাবে ব্লগ খুব একটা ভালো করে করতে পারছি না, আগেও বা করতে পারতাম না, কি করে করব বলো, বন্দি জীবনযাপনের মধ্যে যেটুকু পারি তোমাদেরকে সেটুকুই তুলে ধরি। তো সঙ্গে থাকো কেমন। সবজি কাটা হয়ে গেছে বন্ধুরা, এবার সবজিপাতিগুলো ধুয়ে নেব। আর ওই যে কড়াইটা ছিল, কড়াইটা মেজে নিই, কারণ এই কড়াইটাতেই করে নিই সুবিধা। বেশি তো সবজি না, যেটুকু আছে এই কড়াইতে অনায়াসে হয়ে যাবে। তো মেজে নিই আর রান্নাটা করে নিই। রোজই ওরকম মানে আলসেমি, মানে কি বলো তো, আলসেমি বিষয়টা হচ্ছে যখন নিজের ক্ষেত্রে হয় যে আমার নিজের জন্য রান্না, তখন আর কি মনে হয় যে ধুর কি দরকার, থাক কিছু একটা না হয় খেয়ে নেব, মানে এরকম হয়। কিন্তু সবার জন্য রান্না করলে তখন স্বাভাবিকভাবেই এসব আলসেমি থাকে না। দেখতেই তো যে রান্না করতাম, এখন কি করা যাবে, বাজার যাচ্ছে না, অথচ মাছ খাবে, মাংস খাবে, দেখছে যে ভালো, এমনি হোম সার্ভিসে যেখান থেকে নিই খুবই ভালোই হয়, সেই জন্যই আর কি। কড়াইটা বসিয়ে দিলাম, সর্ষের তেলেই করবো এটা, সর্ষের তেল দিয়ে নিই। আর আজকে ওই যে বললাম তোমাদের, আলাদা আলাদা করে না ভাজবো না, একবারেই সব দিয়ে দেবো। শুধু বড়িটা আগে ভেজে তুলে নেব, আর বাদবাকি সবজি একদম কালো জিরে ফোড়ন দেব, দিয়ে একবারে সবজি সব দিয়ে দেবো। আর একটু আদা বাটা, ধনে জিরে বাটা, একটু হলুদ গুঁড়ো, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, একটু কাঁচা লঙ্কা কুচি, টমেটো কুচি এই দেবো। আর একটু সবজি মশলা আছে না, পাওয়া যায় আজকাল দোকানে, সেই সবজি মশলা একটুখানি দিয়ে দেবো। তারপরে জল গরম করে নেব, ব্যাস একটু কষানো হয়ে গেলে গরম জল দিয়ে দেবো, রসা ঝোল হবে, ব্যাস ওইটা দিয়েই ভাত খাওয়া হয়ে যাবে। ভাতটা আর আলাদা করে করব না, একটুখানি ভাত যেটুকু নেব সেটুকু, যে খাবারটা ওনার আসবে সেখান থেকে একটু ভাত নেব। অনেক পরিমাণ করে দেয় জানো তো, এই হোম সার্ভিসের এরা কিন্তু যথেষ্ট পরিমাণে দেয়। তো চলো এবার লঙ্কাগুলো একটু কুচি করে নিই। বড়িগুলো ভাজা হয়ে গেল, তুলে নিলাম বড়িগুলো খুব ভালো ছিল জানো। এবার একটুখানি ইয়ে দিলাম তোমার, কালো জিরে তো ফোড়ন দিলাম, আর তার সঙ্গে দিলাম তোমার এই যে কী গো, নাম ভুলে যাচ্ছি, দেখছো, আরে এভারেস্টের গো, ওই যে গুঁড়ো, কি হবে আমার বলো দেখি, কি হবে, আরে দেয় যে, ভুলে গেছি না, আমার মনে করতে কিছুতেই পারছি না, তোমরা বুঝে নাও। এভারেস্টে ওই যে হিং হিং হিং, দেখছো,
কী অবস্থা আমার। একটুখানি হিং আর কালো জিরে আর কাঁচা লঙ্কা ফোড়ন দিলাম, আর একটু টমেটো দিলাম কুচানো, 2টো টমেটো দিয়ে একটুখানি লবণ দিয়ে একটুখানি টমেটোটা মজতে এবার সবগুলো সবজি দিয়ে দিয়েছি। সবজি তো কী কেটেছি তোমরা দেখেইছো, সেই সবটাই দিয়েছি। তাও বলে দিই তোমাদের, সবজিগুলো একবার ঝিঙে দিয়েছি, আলু দিয়েছি, পটল দিয়েছি, বেগুন দিয়েছি, গাজর দিয়েছি আর বিনস দিয়েছি। মানে এগুলো ফ্রিজে থাকতে থাকতে কীরকম যেন হয়ে গেছিলো, বেশ অনেক দিনই আনা হয়েছে তো, আর নিজের জন্য এই যে বললাম সেই করা হয় না। তাও যাই হোক, চিচিঙ্গাটা ছিল, চিচিঙ্গাটা তো 2 দিন করে খেলাম দেখলে। আর এগুলো সব দেখছি পটলগুলো সব শুকিয়ে গেছে, এও শুকিয়ে গেছে। তো এই যে এখানে মশলা যা যা বললাম সব মশলা দিলাম, আর লাস্টে ওই সবজি মশলা একটুখানি দিয়ে দিলাম, একটু ভালো হয় টেস্টটা। আর এদিকে জল গরম ওইদিকে বসিয়ে দিয়েছি। তাহলে এটা একটু নাড়াচাড়া করে গরম জলটা দিয়ে একটুখানি একদম সিমে ঢেকে রাখবো, ইয়ে হয়ে যাবে। মানে এখনও পুরো সিদ্ধ হয়নি, একটু একটু শক্ত আছে, তো একটুখানি জল দিয়ে তবে তো হবে, গরম জল দিয়ে। তো এটা হতে থাক, ততক্ষণ আমি অন্য টুকটাক কাজ একটুখানি দাদা বৌদির সঙ্গে একটুখানি গল্প করে আসি। মানে কীরকম, মানে বসিয়ে যাব বা কমানো থাকবে, টুক করে এসে আরেকবার দেখে নেড়ে আবার বন্ধ করে দেবো। একদম মুখোমুখি ঘর তো বুঝতেই পারছো, মানে এটাই সুবিধা, এই সময় গিয়ে একটুখানি কথা বলি যেদিন যেদিন পারি। আজকাল হচ্ছে নানান বিষয় নিয়ে নানান কথাবার্তা আর কি। এই যে বন্ধুরা, আজকের রান্না রেডি। বড়ি থাকলে জানোই ঝোল টেনে নিয়েছে। এই দুপুরের পর এতক্ষণ এলাম তোমাদের সামনে বন্ধুরা, এলাম মানে এই 8টা 49 বাজে এখন। বাড়ির লোককে ওষুধ দেবো, ওষুধ দেওয়ার পর তাকে খেতে দিয়ে দেবো, তা না হলে এত বুঝতেই পারছো খেতে চাইছিল। দিয়ে দিলে আমি নিশ্চিন্ত খেয়ে দিয়ে শুয়ে পড়ুক, তারপর আবার সকালে স্কুল, তখন আবার সকালে খেতে দেওয়া মানেই চলে, যতটুকু যেটুকু না করলে নয়। তাই আমার চুলের দিকে তাকিয়ে তোমরা হাসবে আমি জানি, টিক্কি বেঁধেছি, কিন্তু এরকম করে টিক্কি বেঁধেই এখন রাখতে ইয়ে করছে, গরম লাগছে। ঝুলটা তো আগের থেকে বড় করেছি, তাই জন্য এরকম করে গাটা দিয়ে একখানা টিক্কি করে রাখছি, আর 14টা ক্লিপ আটকিয়ে রাখছি। আর ওইরকম খেপির মতো থাকি বাড়িতে, কে আর দেখবে, আর দেখলেই বা কী, তোমরা দেখলেই বা কী, খেপি হয়েই থাকি, আর কি করব। তো যাই হোক, ওনাকে ওষুধ দিই, আর ওষুধ পর্ব দেওয়ার পর তারপরে খাবারটা দিয়ে দিই। এখন দুধ মুড়ি কলা খাবেন বলছিলেন, কলা আমি কোথায় পাবো, দুধও জাল দেওয়া নেই, দুধ না হয় জাল দিয়ে দিতাম, কিন্তু কলা ছাড়া তো আর উনি কোনো মতেই মুড়ি খাবেন না। তো তাই জন্য এখন যেমন ভাত তেমন, আজকে স্কুল থেকে এসে খাননি, তার কারণ আজকে ওখানেই খেয়ে এসছেন কিছু। আমি আর জিজ্ঞেস করিনি যে কি খেয়েছেন বা কী বৃত্তান্ত বা কোথায় কি, জানোই তো আমি মানে ওইটুকু যেটুকু ডিউটি এখন সেটুকু ছাড়া কোনো বাড়তি কথার মধ্যেই যাই না। কারণ বাড়তি কথা বলতে গেলেই জানো কোনো কথা থেকে কি হয় না হয়, সেটা যারা জানার তারা খুব ভালো করে জানো যে কীরকম কী হয়। তো সবাই সেটা জানো না, কারণ সবাইকে সেটা আমি দেখাতে পারিনি বা পারা সম্ভব নয় এখানে দিয়ে, যে আমার সঙ্গে কি হয়। যারা খুব ক্লোজ তারা জানে, তাদের পার্সোনালি পাঠিয়েছি সেই সব ভিডিও ক্লিপিংস, যে আমার সঙ্গে কী ধরনের অত্যাচার চলে। তো এখানে আমার চ্যানেলে এটা দিতে পারবো না, কারণ এটা ভায়োলেন্সের আওতায় এসে যাবে। তো চ্যানেল আমার ক্ষতিগ্রস্ত হয়ে যাবে, তার ফলে মানে চ্যানেলে রিপোর্ট পড়ে যেতে পারে। এটা এতটাই ভায়োলেন্স রয়েছে, মানে কথাবার্তা এমনই রয়েছে। তো যাই হোক, এবার ওষুধ পর্ব দিলাম, এবার খাবারটা দিয়ে দিই। খাবারটা দিয়ে উনি খেয়ে শুতে চলে যাবেন, আর আমি চলে যাব ঘরে। আমি অবশ্য দাঁড়িয়ে থেকে দেখো এই সমস্ত কর্তব্য আর পালন করতে পারি না। খেতে দিচ্ছি, ওষুধ দিচ্ছি, এটাই যেটা বলছিলাম, খেতে দিচ্ছি, ওষুধ দিচ্ছি, কি প্রয়োজন না প্রয়োজন দেখে দিচ্ছি, জামা কাপড় স্কুল যাওয়ার সময় ঠিকঠাক করে দিচ্ছি, মাথার চুল আছড়ে দিচ্ছি, এটাই যথেষ্ট। খেতে দিয়ে বসে পাখার বাতাস করবো, সে আগের দিনের এদের মতন নয়। বা তাছাড়া ফ্যান, এখন তো মাথার ওপর ফ্যান, বাতাস করার উপর প্রশ্ন নেই। হ্যাঁ, পাশে বসে থেকে খাওয়ানো যেটা, সেটা কোন ক্ষেত্রে হয় বলো তো,
যে ক্ষেত্রে একটা সুন্দর সম্পর্ক থাকে, যেখানে প্রত্যেক মুহূর্তে তুই মরছিস না, তোকে গলা টিপে মেরে দেবো, তোকে লাথি মেরে বের করে দেবো, এই কথাগুলো যে আমি বললাম এটাই যথেষ্ট। এর জন্য আমাকে মাফ করো, আরও অনেক বাজে কথা আছে, সেগুলো আর বলতে পারলাম না, এটুকুই বললাম। এইগুলো প্রতিনিয়ত যখন শুনতে হয় এবং সে কারণে তখন আর ইচ্ছে থাকে না যে পাশে বসে তার সঙ্গে খোশ গল্প করতে করতে তার খাওয়ার তদারকি করি, বুঝেছো? 9:54 বাজলো, এখন এলাম। দুপুরের সবজিটা গরম করে নিই, জাল দিয়ে রাখি, তা না হলে তো বুঝতেই পারছো যাবে শেষ হয়ে। আর ফ্রিজে তোলা হয় না, কড়াইয়ে থাকে, ওইখানেই চলো একবার জাল দিয়ে নিই, কালকের দিনে হয়ে যাবে আমার এই তরকারিতে। আর এখানে যে ওনার এই তরকারি রয়েছে কিছু, সেগুলোকে তুলে দিতে হবে ফ্রিজে। তো এই একটা একটা করে দিন আসছে, দিন যাচ্ছে। তবে দিন তো এখন কীরকম আসছে জানোই তোমরা, সারাদিন কাজকর্ম করি আর খবর টিভি চালানোই থাকে, খবর শুনি। মন তো কারোর ভালো নেই, কারোর ভালো থাকতে পারে না। যেটা হয়ে গেল তাতে কারোর মন ভালো থাকতে পারে না। দুদিন বেরিয়েছিলাম, আমার শরীর তো জানো ভালো না, সেই জন্য যে খুব একটা পারি তা না। তবে প্রথম দিনও ছিলাম, সারা রাত থাকতে পারিনি অবশ্যই, প্রায় মানে গেছিলাম 11:30টার মধ্যে পৌঁছেছিলাম, 1:30টা পর্যন্ত ছিলাম, তারপরে বাড়ি আসি। কালকেও গেছিলাম, কালকেও 7:30 পৌনে 1টায় গেছিলাম, 8টা থেকে শুরু হলো মিছিল। অনেকটাই হেঁটেছি, কিন্তু তারপরে আমার শরীর প্রচণ্ড খারাপ করতে লাগলো, প্রচণ্ড ঘাম, এবার হাঁটতে পারি না জানোই সেটা। তো যাই হোক, তাও বেশ খানিকটা হেঁটেছি। আগামীকাল আবার আছে মেডিকেল কলেজের সামনে আমাদের, বিকেল 4টে থেকে পরদিন ভোর 4টে পর্যন্ত। তো সেটা তো পুরোটা সম্ভব নয় এখন, যদি ঘন্টাখানেক কি ঘন্টা দুয়েকের জন্য যাওয়া যায় দেখবো। ওটাও বোধহয় মিছিল না, জমায়েতি, দেখবো। সামনে ঘরে বৌদিও তো যান, বৌদিও মিছিলে হাঁটার মতো বৌদিরও ক্ষমতা নেই। উপরের যে দিদি আছে ওই দিদিকেও কালকে জিজ্ঞেস করবো সকালবেলা যে এরকম একটা আছে, কালকে রয়েছে, প্রত্যেক দিনই কিছু না কিছু কর্মসূচি থাকছে। আজকে সম্ভবত দেখলাম একটা ছিল হয়তো কোনো নাট্য গোষ্ঠীর ইয়েতে, আমাদের বাড়ির পাশে গ্র্যান্ড হল আছে একটা, সেই হলে, যদিও আমি কোনো আওয়াজ কিন্তু পাইনি, মানে ফেসবুকেই দেখেছিলাম। আর যেটা ডাক এসছে যে 26-এর মধ্যে যদি রিজাইন না করেন তিনি, তাহলে ছাত্র সমাজ ডাক দিয়েছে যে 27 তারিখে নবান্ন অভিযান, প্রত্যেক পরিবার থেকে একজন করে আসার। তো ওইটা তো সম্ভব হবে না, মানে মানসিকভাবে তো অবশ্যই থাকবো, কিন্তু শারীরিকভাবে উপস্থিত থাকার কোনো প্রশ্নই নেই। 200 কিলোমিটার দূর, এত দূর যাওয়া বা আমার শারীরিকভাবে বা কোনোভাবেই পসিবল না, মানসিকভাবে অবশ্যই থাকবো। সারাদিন ফোন টিভি খোলা থাকবে, সারাদিন খবর দেখবো, যেমন চলছে ফেসবুকের মারফতে পোস্ট করছি, যত পারছি ফেসবুকে পোস্ট করছি। এই যে তোমাদের সঙ্গে আলোচনা করলাম, এটা কি যেরকম আমার জীবন কাটছে সেরকম নিয়েই তো এটা তো এখন জীবন তো এইভাবেই কাটছে। সমস্ত মায়েদের, আমাদের সব মায়েদের মানে এটাই বক্তব্য, এটাই হচ্ছে কথা, যে আমাদের এক সন্তানকে এইভাবে শেষ করে দেওয়া, যে নৃশংসতার সঙ্গে, যে বর্বরতার সঙ্গে শেষ করা হয়েছে, মানে কোনো মতেই ক্ষমার তো যোগ্য নয়। মানে প্রতিটা মুহূর্তে যখন ছবিগুলো তো আমাদের কাছে এসছে, সবাই আমরা দেখেছি, তাই না? শুধু মনে হচ্ছে যারা এই কাজগুলো করলো তারা কিভাবে খাচ্ছে, দাচ্ছে, ঘুমাচ্ছে, তাই না? এবং যারা তাদেরকে আড়াল করছে, ধামাচাপা দিচ্ছে, তারাও কি সুন্দর বহাল তবিয়তে খাচ্ছে, দাচ্ছে, ঘুমাচ্ছে, তাই না? তাদেরও পরিবার রয়েছে, তাদেরও পরিবারে মহিলা রয়েছে, মহিলাবিহীন পরিবার তো নয়, সকলেরই পরিবার রয়েছে, কারোর মেয়ে রয়েছে, মা রয়েছে, স্ত্রী রয়েছে, বোন রয়েছে, নানান সম্পর্কিত মহিলা আত্মীয় পরিজন রয়েছে। তারপরেও তারা একটি মেয়ের সঙ্গে এত বড় অত্যাচার যারা করলো, সেই নর পশু, নর পিশাচ তারা তো করলোই, এবং যারা তাদেরকে প্রোটেক্ট করছে, আড়াল করছে, মানে কিছু ভাষা নেই, ভেতরটা না জ্বলে যাচ্ছে। আর মানে অপরিসীম ঘৃণা,
ক্রোধ, রাগ, বিদ্বেষ, যেটাই বলো, একজন মা হিসেবে এটাই বলতে পারি, একজন মা হিসেবে আমাদের সমস্ত মায়েদের সন্তানকে যেভাবে হত্যা করা হতো, শেষ করা হতো, কোনো মতেই মেনে নেওয়ার নয়, কোনোভাবেই মেনে নেওয়ার নয়। কোনো সুস্থ শুভ বুদ্ধি সম্পন্ন মানুষ এটা মানতে পারবে না, মানতে পারবে না। তাদের কোনো লজ্জা নেই। আর পুলিশ প্রশাসন, মানে এরা পুলিশ কমিশনারকে দেখছি, মানে এত স্পাইনলেস, ব্যাকবোনলেস একজন আইপিএস অফিসার হতে পারে আমার ধারণার বাইরে ছিল। কারণ আমি আইপিএস অফিসার ছোটো থেকে দেখেছি, ধারণার বাইরে ছিল যে এতটা স্পাইনলেস হতে পারে। এত জহুজুরি, এত চাটুকারিতা, এত অন্যায়, কিভাবে সমস্ত এভিডেন্স লোপাট, কিভাবে তড়িঘড়ি ডেড বডি দাহ করে দেওয়া হলো। সেকেন্ড টাইম নিউট্রাল প্লেসে গিয়ে পোস্টমর্টমের অপশান ছিল, যাতে সেটা না করা হয়, তড়িঘড়ি বডি দাহ করে দেওয়া হলো। এগুলো কিছুতেই মানা যাচ্ছে না, কিছুতেই মানা যাচ্ছে না। আমার ভেতরে একটা অসম্ভব ক্রোধ, অসম্ভব রাগ, যে আর নয়, অনেক হয়ে গেছে, অনেক কিছু দেখে নিয়েছে। আমরা নির্ভয়া দেখেছিলাম, তখনই কেঁপে গেছিলাম, কেঁদেছিলাম, রাতে ঘুমাতে পারিনি। যেদিন মারা গেল, নির্ভয়ার মৃত্যু সংবাদ এলো, সেদিন বলেছিলাম বেঁচে গেলি, কারণ এত কষ্ট পাচ্ছি। বললাম বেঁচে গেলি মা, যেখানে থাকিস সুস্থ থাকিস, আর জন্মাস না এই পোড়া যায়। একেও তাই একই কথা বলছি, যেখানে আর জন্মাস না মা, এই দেশে জন্মাস না। সহ্য করা যাচ্ছে না, সহ্য করা যাচ্ছে না, আমরা সহ্য করতে পারছি না। তার মা বাবা পাগল হয়ে গেছে, কিছু বলার তাদের মানে নেই, কিচ্ছু নেই। তারা সব জানছেন যে কীভাবে কি অন্যায়ভাবে মারলো, শুধু মারলো নয়, তাদেরকে 10 লাখ টাকা দিতে চাইছে। ছি 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 ছি, 10 লাখ টাকা সন্তানের মূল্য। হ্যাঁ, একজন উজ্জ্বল মেধাবী ডাক্তার, যে সমাজকে কত কিছু দেওয়ার ছিল এবং সমাজ কত কিছু পেত, তাকে এইভাবে মারলো না। এইটাও নয়, এটা আবার অনেকে বলছে যে অনেকে বলতে খুব কম সংখ্যক, জানি না তাদের কি সাইকোলজি কাজ করছে, যে এটা যদি কোনো গরিব ঘরের মেয়ে হতো এই প্রতিবাদ হতো, অবভিয়াসলি হতো। মেয়ে সন্তান, মায়েদের কাছে সন্তান গরিব বড়লোক কখনো হয়, শিক্ষিত অশিক্ষিত, হ্যাঁ, ধনী দরিদ্র, সুন্দর অসুন্দর, এগুলো হয়? যে সন্তানেরই হোক কষ্ট, সেই কষ্ট একই কষ্ট। তো ঠিক আছে বন্ধুরা, আমরা এটাই সবাই মিলে বলবো, বিচার যেন অবশ্যই হয়, সত্যিটা যেন বেরিয়ে আসে, এবং যারা করেছে, এটা তো একাধিকজন যুক্ত, এটা বুঝতে তো পোস্টমর্টেম রিপোর্ট তো এখন মানে সব মিডিয়ার কাছেই রয়েছে। আমরা নিজেরাও থেকেই সার্চ করলেই বেরিয়ে আসছে, যেটা শুনেছি, আমি যদিও সার্চ করে দেখিনি। তো সবাই যেন ধরা পড়ে, শুধু ধরা পড়া না, দৃষ্টান্তমূলক শাস্তি, এবং এই উপর মহলে যারা রয়েছে, যারা এটাকে আড়াল করার জন্য সব রকমভাবে চেষ্টা করছে, এদের আর নয়। একজন সম্পূর্ণ অরাজনৈতিক সাধারণ একজন মা হিসেবে এটুকুই বলার। তো ঠিক আছে বন্ধুরা, আজকের মতন বিদায় নিচ্ছি। সবাই সুস্থ থেকো, নিরাপদে থেকো। আনন্দে কেউ নেই, আমরা কেউ আনন্দে থাকতে পারবো না। সেই দিন হয়তো কিছুটা ভালো লাগবে, যেদিন সত্যিকারের বিচার হবে, যেদিন আমাদের মেয়ে তিলোত্তমা, অভয়া যেদিন বিচার পাবে, যেদিন নরপশুরা ধরা পড়বে সবাই, এবং কঠিন শাস্তি মানে ফাঁসি, এটাই সর্বোচ্চ, তার থেকে আর তো নেই, সেই সাজা পাবে। তো ঠিক আছে বন্ধুরা, আজকের মতো আসি। হ্যাঁ, গুড নাইট, আর শুভরাত্রি, শুভ সকাল। সত্যি বলছি, কিন্তু কোনোটাই বলার মতন নয়, মানসিকতা আর নেই। যাই হোক, সবাই সাবধানে থেকো, নিরাপদে থেকো।